হৃদয়ের মণিকোঠায় স্থান দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের যিনি ভবিষ্যতে নেতৃত্ব দিবেন, বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল রাস্তার শেষ ঠিকানা, আধুনিক কৃষিবিদ ইনস্টিটিউশন গড়ার কারিগর, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের বারবার নির্বাচিত মহাসচিব সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন নেতা, আমাদের আলোর দিশারি জননেতা কৃষিবিদ আহমেদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। বক্তব্য রাখবেন জননেতা কৃষিবিদ আহমেদ নাসিম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস 2022 উদযাপন উপলক্ষে আলোচনা আয়োজনে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, সহযোগিতায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকা মেট্রোপলিটন। আজকের এই জন্মদিবসটি, এবারের এই জন্মদিবসটি কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকীর অংশ হিসাবে এই দিবসটি এবার আমরা পালন করছি। এই দিবসটি করোনা কারণে আমরা যথাসময় যথাযোগ্য মর্যাদার সাথে এই অনুষ্ঠানটি রাষ্ট্রীয়ভাবে এবং জাতীয় কমিটির মাধ্যমে সহ বিভিন্ন রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ডের ভিতর দিয়েও ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে পালন করার জন্য ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতার কারণে সেটা উদযাপন করা সম্ভব। তারপরও কোভিডের সংক্রমণের প্রবণতা এখন অনেক কম, হার অনেক কম। সেই সংক্রমণের হার কম হওয়ার কারণে আমরা এবারে এই জন্ম শতবার্ষিকী 102তম জন্মবার্ষিকী হওয়ার পরও এটা কিন্তু আমরা জন্ম শতবার্ষিকী দিবস হিসেবে পালন করি। আজকের এই আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন, এবং কৃষিবিদ ইনস্টিটিউশনের এই উদ্যোগ অবশ্যই একটি মাইল ফলক হিসাবে দেশের কৃষি বিজ্ঞানীদের কাছে যেমন দেশের মানুষের কাছেও এটা একটি মাইল ফলক হিসাবে, দৃষ্টান্ত হিসাবে এটা থাকবে। আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন কৃষিবিদ মোহাম্মদ লিয়াকত আলী জুয়েল, সভাপতি কেআইবি ঢাকা মেট্রোপলিটন। আজকের এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখেছেন আমাদের কৃষিবিদ ডক্টর মোহাম্মদ তসদিকুর রহমান সনে, সাধারণ সম্পাদক কেআইবি ঢাকা মেট্রোপলিটন। বিশেষ অতিথি হিসাবে এখানে বক্তব্য রেখেছেন কৃষিবিদ মোহাম্মদ মকসুদ আলম খান মুকুর, ভারপ্রাপ্ত মহাসচিব কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ। কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, যিনি আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন। কৃষিবিদ ডাক্তার মঞ্জুর মোহাম্মদ শাহজাদা, মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর, তিনিও তার গুরুত্বপূর্ণ বক্তব্য আজকের এই মহতী অনুষ্ঠানে রেখেছেন। এখানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন কৃষিবিদ সমীর চন্দ্র, সভাপতি বাংলাদেশ কৃষক, এবং কৃষিবিদ ইনস্টিটিউশনের সকল কর্মের সাথে সবসময় যিনি ঘনিষ্ঠতার সাথে তার দায়িত্ব পালন করে থাকেন, এবং ইতিমধ্যে কৃষক লীগকে সংগঠিত করার জন্য এবং কৃষক লীগকে আধুনিক
চিন্তা চেতনায় বিজ্ঞানের সাথে সম্পর্ক রেখে কৃষক লীগকে সংগঠিত করে সারা দেশব্যাপী তিনি সারা জাগিয়েছেন আমাদেরই সহযোদ্ধা বাবু সমীর চন্দ্র। এখানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন কৃষিবিদ প্রফেসর ডক্টর শহীদুর রশিদ ভূঁইয়া, সভাপতি কৃষিবিদ ইনস্টিটিউশন। তিনি আমাদের সাবেক সভাপতি, আমাদের অত্যন্ত আপনজন প্রয়াত কৃষিবিদ এম সালেহ সাহেবের অকাল মৃত্যুর কারণেই তাকে এই দায়িত্বটি তিনি অত্যন্ত গুরুত্বের সাথে পালন করছেন। তিনি শিক্ষা জীবনেও, আমাদের শিক্ষা জীবনে উনি একজন ভালো শিক্ষক হিসাবে উনি দায়িত্ব পালন করেছেন। আমাদের স্বনামধন্য শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মান্যবর উপাচার্য দায়িত্ব পালন করছে। এখানে আরো অনেক স্বনামধন্য কৃষিবিদ ভাইরা বোনেরা এখানে উপস্থিত আছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের থেকে পাশ করা কৃষিবিদ ভাই বোনেরা এবং শিক্ষার্থীরা সহ শিশু ভাই বোনদেরকে সকলকেই আমি শুভেচ্ছা জানিয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকীর এই মহতী অনুষ্ঠানে সকলকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের এই দিনটি বাঙালির জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটি জাতীয় জীবনে জাতির পিতার জন্মদিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা যদি হয় শতবর্ষের এই দিবসটি আমাদের জীবনে এখানে উপস্থিত সহ সকলের জীবনের জন্য এটা একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিন। কারণ এমন একটি দিনের উৎসব, এমন একটি দিনের আয়োজন, আলোচনা করা, অংশগ্রহণ করার সুযোগ হয়তো আমরা পাবো না। অন্তত এখানে যারা উপস্থিত আছে আমার মনে হয় না এই সুযোগ আর একটা 100 বছর পরে অর্থাৎ 200 বছর পরে জন্ম শতবার্ষিকীর আয়োজনে আমাদের অংশগ্রহণ করার কোন সুযোগ আছে বলে আমরা মনে করি না ও বিশ্বাস করার কোন কারণ নেই। সেই বিবেচনায় এই দিবসটি বাঙালি জাতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিন। এই দিনটি আমাদেরকে কি শিক্ষা দেয়? জাতির পিতার জন্মগ্রহণ করার মধ্য দিয়ে বাংলাদেশ, বাঙালি জাতি তার আত্মনিয়ন্ত্রণের অধিকারের যে লড়াই সংগ্রাম, সেই সংগ্রামে পথ প্রদর্শক এবং নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশকে, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব একটি সাধারণ মানুষের পক্ষে এই অসাধারণ কাজটি করা কখনোই সম্ভব হওয়ার কথা না। সে কারণে এটা আমরা খুব পরিষ্কারভাবে বলতে পারি যে অসাধারণ এই মানুষটি, যাকে বিবিসির জরিপে বলা হয়েছে যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। এটা আমাদের প্রফেসর নীতিশ চন্দ্র দেবনাথ বলেছেন, এটা বলার জন্য বলা না, কথার জন্য কথা না। এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর থেকে একে অনুধাবন করতে হবে। এর অন্তর্নিহিত বিষয়গুলো নিয়ে আমাদের আরো অনেক গবেষণা করার ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে। সেই জায়গাটিকে আমাদের ধারণ করতে হবে, লালন করতে হবে। আজকে জাতির পিতা আমাদেরকে কি শিখিয়ে গেছে? উনি ওনার কর্মময় জীবনের যে শিক্ষা উনি আমাদেরকে শিখিয়ে গেছেন, সেই শিক্ষা থেকে আমাদেরকে বারবার প্রতিটি পদে পদে, প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে
তার সেই শিক্ষা থেকে আমাদেরকে দীক্ষিত হতে হবে, শিক্ষিত হতে হবে এবং সেই দীক্ষাকে বাস্তব জীবনে এবং জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে সেগুলোকে তুলে ধরতে হবে, পালন করতে হবে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। জাতির পিতা একজন শুধুমাত্র জাতীয়তাবাদী নেতাই ছিলেন। তিনি এই জনপদে বহু মানুষের খ্যাতিমান মানুষের জন্মগ্রহণ করেছেন, অনেকে জীবন উৎসর্গ করেছে। তাদের সেই উৎসর্গকৃত জীবনের প্রতি আমাদের যেমন গভীর শ্রদ্ধা মমতা আছে, তার চেয়েই তো শতগুণ বেশি মমতা এবং শ্রদ্ধা আমাদের জানাতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ তিনি শুধুমাত্র আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের শিল্প সাহিত্যকেই তিনি ধারণ করেন। একটি জনগোষ্ঠী, একটি জাতিগোষ্ঠীকে, একটি রাষ্ট্রকে, একটি রাষ্ট্রের জনগণকে, সমুদায় জনগণকে তিনি একীভূত করেছিলেন। একই কেন্দ্রবিন্দুতে তিনি, একই মোহনায় তিনি সময়মত করতে পেরেছিলেন এবং সেই সক্ষমতার কারণেই আমরা যা কোনোদিন এই বঙ্গে ঘটেনি, সেই অসাধারণ দায়িত্বটি তিনি পালন করার মধ্য দিয়ে আমরা ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমহানির মধ্য বিনিময়ে আমরা, বিনিময় শব্দটা বোধহয় ঠিক না, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমহানির মধ্য দিয়ে আমরা পেয়েছি আমাদের মহান স্বাধীনতা। তিনি শুধুমাত্র দেশ স্বাধীন করেই তিনি ক্ষান্ত হন। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তিনি সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সেই সময়কার ৭.৫ কোটি মানুষকে খেয়ে পড়ে শিক্ষা দিয়ে চিকিৎসার ব্যবস্থা করার জন্য তিনি তার সমুদয় শক্তিকে আত্মনিয়োগ করেছিলেন। ১৯৭২ সালের 10ই জানুয়ারি বাংলাদেশে ফিরে এসে অতি স্বল্প সময়ের ভিতরেই একটি দেশ, যে দেশ নিয়ে পরাশক্তিরা, পশ্চিমা শক্তিরা বলেছে তলাবিহীন ঝুড়ি যার অর্থনীতি, সেই দেশ কোনোদিন ঘুরে দাঁড়াবে না, সেই দেশ কখনোই টিকে থাকতে পারবে না, এ ধরনের ভবিষ্যৎবাণী যারা করতেন তাদের মুখে চুনকালি দিয়ে মাত্র ৩ বছরের ভিতরে বাংলাদেশের সেদিন ঘুরে দাঁড়িয়েছিল। বাংলাদেশের প্রবৃদ্ধি তখনই ৭-এর উপরে দাঁড় করাতে সক্ষম হয়েছে। সে সময়ই কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এটা হয়তো আমরা ভুলেই গেছি, অনেকে এটা মনেই রাখে, কিন্তু সেই কাজটি, সেই অসাধ্য সাধন কাজটিও কিন্তু জাতির পিতা করতে সক্ষম হয়েছে। যাই হোক, আজকের এই দিনে আমরা তার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করি। তার পরিবারের যে সদস্যরা, তিনি সহ তার পরিবারের যে সদস্যরা ১৯৭৫ সালের ১৫ই আগস্টে আত্মাহুতি দিয়েছে, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। জাতীয় 4 নেতা কারাগারের অভ্যন্তরে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমরা তাদের যে আত্মত্যাগ, জাতির পিতার যে আত্মত্যাগ, এই আত্মত্যাগ থেকে আমাদের শিক্ষা, জাতির পিতা তার সমস্ত জীবনে, কর্মময় জীবনে, রাজনৈতিক জীবনে একটি শিক্ষা দিয়ে গিয়েছেন যে তিনি কখনোই কোনো অশুভ শক্তির কাছে তিনি মাথা নত করেন, কখনোই তিনি আপোষ করেন। তিনি ছিলেন আপোষী, তিনি ছিলেন অসম সাহসী, তিনি ছিলেন একজন মানুষ যে এই মাটি, মানুষ এবং এই আমাদের যে শিক্ষা, আমাদের যে সাহিত্য, আমাদের যে শিল্প, আমাদের যে কৃষ্টি, বাঙালি জাতীয়তাবাদী যে চেতনা, সকল কিছু তিনি ছিলেন নিজের হৃদয়ে তিনি ধারণ করতেন, বিশ্বাস করতেন এবং সেই বিশ্বাসের জায়গা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে
তিনি এক বিন্দুতে এক কেন্দ্রে তিনি দাঁড় করাতে সক্ষম হয়েছে। অনেকে এসেছে অতীতের ইতিহাস থেকে, শত বছরের ইতিহাস, হাজার বছরের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখব অনেকেই সংগ্রাম করেছেন, অনেকেই বিদ্রোহ করেছেন, অনেকেই লড়াই করেছেন, অনেকেই জীবন দিয়েছেন। কিন্তু সেটা ছিল ক্ষণিকে, সেটা ছিল একটি অংশে, সেটা ছিল ক্ষুদ্র অংশের প্রতিবাদ। তাদের সেই প্রতিবাদের প্রতিও আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু জাতির পিতার মতো একটি সুদীর্ঘ পরিকল্পনা করে ধাপে ধাপে ধীরে ধীরে তিনি সামনের দিকে এগিয়েছেন। এই চলার পথের বাধা বিপত্তিকে তিনি পরোয়া করেননি। তার মৃত্যু অত্যন্ত জেনেও কারাগারের অভ্যন্তরে তার সেলের পাশে কবর খোঁড়া হয়েছিল। তাকে হত্যার পরে এই কবরে তাকে সমাহিত করা, কিন্তু তারপরও তিনি আপোষ করেন। তিনি বলেছিলেন, তোমরা আমাকে ফাঁসিতে ঝুলাতে পারো, আমি জানি তোমরা আমাকে ফাঁসিতে ঝুলাবে, কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ, আমার লাশটি তোমরা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে পাঠিয়ে দিও। প্রিয় বন্ধু, আজকে দেখেন কি রকম মানুষ ছিলেন, কিভাবে তিনি তার এই মাতৃভূমিকে, আমাদের এই বাংলাকে তিনি ভালোবাসতেন, বাংলাদেশকে তিনি শ্রদ্ধা করতেন। তার মৃত্যু জেনেও তার মৃত্যুর পরে তার লাশটি যেন বাংলাদেশে সমাহিত করা হয়, এই ছিল তার আবেদন। তিনি কিন্তু তার প্রিয় সন্তানদের দেখতে চাননি, তিনি কিন্তু তার সহধর্মিণীর মুখ দেখার ইচ্ছা পোষণ করেন। তিনি চেয়েছেন বাংলার মৃত্যুর পরে তাকে যেন তার প্রিয় মাতৃভূমিতে তার লাশটি সমাহিত করা হয়। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের কি দায়িত্ব, সচেতন নাগরিক হিসাবে আমাদের কি দায়িত্ব হওয়া, আমাদের কি কাজটি করা উচিত, সেই কাজটি যদি আমরা দায়িত্বের সাথে পালন করি, আমরা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আমাদের যদি শ্রদ্ধা থাকে, তাহলে আমাদের কি করতে হবে? এই গণতান্ত্রিক বাংলাদেশকে, এই অসাম্প্রদায়িক বাংলাদেশকে, এই ধর্ম নিরপেক্ষ বাংলাদেশকে আমাদের সকলে মিলে এই দেশের উন্নয়ন অগ্রগতির এই পথযাত্রায় সকলকে তার সমস্ত মেধা শক্তিকে, শ্রমশক্তিকে কাজে লাগানো। আজকে কোন একটি দলের নেতা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলা যাবে না। জাতির পিতা, তিনি এদেশের প্রতিটি মানুষের নেতা, তিনি প্রতিটি মানুষের পিতা, তিনি প্রতিটি হত্যাকারীদের বিচার হয়েছে, যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে। দিন আসছে যেদিন মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে যারা দাঁড়াবে তাদেরকেও আইন অনুযায়ী তাদেরকেও বিচার হবে। কারণ আমাদের যারা যে বীর সন্তানেরা শহীদ হয়েছেন, সম্ভ্রমহানি হয়েছে তাদের এই আত্মত্যাগ কোনোদিনও মুছে ফেলা যাবে না, ভুলে যাওয়া যাবে না। সুতরাং যারা ইতিহাস বিকৃতকারী, যারা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী, সেই জামাত, বিএনপি অপশক্তি, অপরাজনীতি করে, যারা বাংলাদেশকে পুনর্বার তালেবানি শাসন কায়েমের জন্য নানাবিধ দেশে বিদেশে ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। কারণ আমাদের এই বাংলাদেশে কখনোই তালেবানরা যেভাবে আজকে আফগানিস্তান চালাবার চেষ্টা করছে, সেইভাবে বাংলাদেশকে চালাবার সুযোগ বিএনপি জামাতিরা দেওয়ার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র করছে, দেশে বিদেশে নালিশ করছে, দেশে বিদেশে তারা লবিস্ট ফার্ম নিয়োগ করছে, দেশের ভিতরে অপপ্রচার করে, মিথ্যাচার করে, দেশে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করার জন্য অনবরত মিথ্যাচার করে বেড়াচ্ছে। তারা মিডিয়ার সামনে গেলেই হতাশার কথা, মিডিয়ার সামনে গেলেই মানুষকে বিভ্রান্ত করার কথা, দেশে
দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, করোনার কারণে পবিত্র রমজানের কে সামনে রেখে অসাধু এক শ্রেণী এটা করে, তাদের বিপক্ষে কোনো কথা বলে না। তারা রাজনৈতিক ফায়দা লোটার জন্য আমাদের উপরে দোষ দেয়, আমাদের উপরে দোষারোপ করার চেষ্টা করে। প্রকৃত অর্থে অসাধু ব্যবসায়ী, প্রকৃত অর্থে যারা সুবিধাবাদী, যারা মজুতদারি করে, তাদের বিরুদ্ধে কথা বলে না। তারা দেশে দুর্ভিক্ষ হয়ে যাবে, দুর্ভিক্ষের অবস্থা বিরাজ করছে, আর কোনো উপায় নাই, নানাবিধ মিথ্যা কথা বলছে। অথচ দেখেন বাংলাদেশে খাদ্য সংকট নাই, পর্যাপ্ত খাদ্য মজুদ আছে, সরবরাহ লাইন চমৎকার, কোনো অসুবিধা নাই। তারপরও তারা এ ধরনের অপপ্রচার করে। এইগুলো কথা বলার মধ্যে দিয়ে কি হয়, ওই সুবিধাবাদী অসৎ ব্যবসায়ীদের দ্রব্যমূল্য বৃদ্ধি করার জন্য উস্কানি দেওয়া, তাদেরকে উস্কানি দিয়ে নানাভাবে তাদের সাথে গোপন বৈঠক সলা পরামর্শ করে জিনিসপত্রের দাম যাতে আরো বেশি বাড়ে, যাতে মজুতদারি করে, দেশে অচল অবস্থা সৃষ্টি করে, দেশের মানুষকে বিপাকে ফেলে আওয়ামী লীগ সরকারকে বিব্রত করতে চায়, আওয়ামী লীগ সরকারকে ব্যর্থ করতে চায়। বাংলাদেশে দুর্ভিক্ষ, কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করার জন্য তারা অপপ্রচার চালাচ্ছে, চেষ্টা করতেছে। তাদের এই অপচেষ্টাকে আমি মনে করি বাংলাদেশের জনগণ রুখে দিবে। তাদের এই অপচেষ্টাকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশের 18 কোটি মানুষ যে কোনো মূল্যে এদেরকে মোকাবেলা করবে। এবং আমি বিশ্বাস করি সরকারের পক্ষ থেকে, দেশরত্ন শেখ হাসিনার সরকার যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বাজার মনিটরিং শুরু করেছে, ভ্রাম্যমাণ আদালত চালু হয়েছে, ভোক্তা অধিকার অধিদপ্তরের পক্ষ থেকে বাজার মনিটর করা হচ্ছে। আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দরাও বাজারের প্রতি সতর্ক দৃষ্টি রাখছে। আইন শৃঙ্খলা সহ প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ হচ্ছে। দ্রব্যমূল্যের উপরে, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের উপরে মূসক কমিয়ে আনা হয়েছে, শুল্ক কর কমিয়ে দেওয়া হয়েছে, এবং যাতে সহজে সহজে কম খরচে মানুষের হাতে খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌঁছতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। এবং 1 কোটি গরিব মানুষকে ন্যায্য মূল্যে খাদ্য সরবরাহ করার ব্যবস্থা করা হচ্ছে। শুধুমাত্র টিসিবি মাধ্যমে খাদ্য সরবরাহ করা হচ্ছে না, রাস্তায় রাস্তায় জেলা উপজেলায় খাদ্য দেওয়া হচ্ছে তা নয়, এর বাইরেও প্রকৃতপক্ষে যারা নিম্নবিত্তের মানুষ, যাদের আয় কম, তাদের যাতে কষ্ট না হয়, তাদের তালিকা এনআইডি কার্ড দেখে তাদের তালিকা তৈরি করে তাদেরকে প্রয়োজন যার সে যেন পায় তার ব্যবস্থা করে কার্ডের ব্যবস্থা করা হচ্ছে। বাজার ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। ঘুরে না দাঁড়ানোর কোন সুযোগ নাই, যতই অপচেষ্টা করুক। এই অপচেষ্টাকে মোকাবেলা করার জন্য আমি মনে করি আমাদের কৃষিবিদরা, সারা বাংলাদেশে কৃষিবিদ ভাই ও বোনেরা যে যে সেক্টরে আছে, সকলে অবস্থা থেকে রাষ্ট্রীয় দায়িত্বের অংশ হিসাবে আপনারাও বাজারের দিকে লক্ষ্য রাখবেন। বাজার নিয়ন্ত্রণের জন্য আপনাদেরও ভূমিকা আছে। রাষ্ট্রীয়ভাবে যার যার দায়িত্ব আছে সে তার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করবেন। সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করার জন্য প্রয়োজনকে, জনগণকে সাথে নিয়ে জনবিরোধী, গণবিরোধী যে কোনো অপশক্তি বিপক্ষে আপনারা রুখে দাঁড়াবেন। ইনশাআল্লাহ বাজার ঘুরে দাঁড়াচ্ছে এবং মানুষের কষ্ট যাতে না হয় সে বিষয়টি কৃষিবিদ ভাই বোনেরা আপনারা সকলেই আপনাদের অবস্থানের জায়গা থেকে আপনারা এই কাজটি করবেন। এই কথাটি সারা বাংলাদেশের সমস্ত পর্যায়ের প্রতিটি কৃষিবিদ ভাই বোনদের কাছে, সরকারি কর্মকর্তার লেভেলে আমাদের যে সকল কৃষিবিদ ভাই বোনেরা আছেন, সে
কৃষি সম্প্রসারণ, প্রাণী সম্পদ অথবা মৎস্য অধিদপ্তর যে যেখানেই আছেন না কেন, এর বাইরেও বিভিন্ন এনজিও, সরকারি কর্মকর্তা বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা পালন করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান সহ বিভিন্ন পর্যায়ে আমাদের অসংখ্য দায়িত্বশীল কৃষিবিদ ভাই বোনেরা, আপনারা সকলে মিলে দেশের মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা এই কাজটি পালন করবেন। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে দাঁড়িয়ে আমি মনে করি এটা যেমন আমাদের জাতীয় জীবনের জাগরণ সৃষ্টি করেছে, সেই জাগরণের পাশাপাশি আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ে তুলব এবং এই অগ্রযাত্রার পথে যেখান থেকেই হোক, সে যে অপশক্তি হোক অথবা যে শক্তি হোক, যারা বাংলাদেশের কল্যাণ চায় না, মানুষের কল্যাণ চায় না, উন্নয়ন চায় না, তাদেরকে আমরা দীপ্ত হস্তে তাদেরকে আমরা মোকাবেলা করবই। কারণ বাংলাদেশের মানুষ আর পিছে ঘুরে বাংলাদেশের মানুষ আর পিছে ফিরতে চায় না। আমরা আর আমাদের অর্জনকে ধ্বংস করতে দিতে পারি না। আমাদের অর্জন আমাদেরকে ধরে রাখতে হবে এবং এই অর্জনের উপর ভিত্তি করেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মনে রাখবেন, কুচক্রি মহল্লা অপরাজনীতিবিদরা বসে নেই। তারা সুযোগ পেলেই তারা হামলা করবে, সুযোগ পেলেই তারা ধ্বংস করতে চাবে। কারণ বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের মানুষের শান্তি, বাংলাদেশের মানুষের কল্যাণ এরা সহ্য করতে পারে না। এরা শুধুমাত্র নিজেদের স্বার্থ, ব্যক্তি স্বার্থ, গোষ্ঠীর স্বার্থ, কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর মতো এরা সবসময় এই স্বার্থের বাইরে যেতে পারে না। আমরা মনে করি বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ মানুষ, প্রগতিশীল মানুষ, সবসময় জাতির পিতার আদর্শের প্রতি শ্রদ্ধাশীল এবং আস্থাশীল। আমরা আমাদের কর্মের মধ্য দিয়ে, আমাদের প্রচেষ্টার মধ্য দিয়ে, আমাদের সৃজনশীল মানসিকতার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে সকলেই কাজ করব। এটা হোক আমাদের প্রত্যয়, এটা হোক আমাদের শপথ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন হোক।